মনে হচ্ছে না যে চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে? আসলেই কি তাই? মাদ্রিদ ডার্বি, সান্তিয়াগো বার্নাবিউ, রিয়াল মাদ্রিদ ঘোড়সওয়ার সামনে নিয়ে যখন সান্তিয়াগো বার্নাবিউতে ঢুকবে আর আতলেতিকো মাদ্রিদের লাল বাস যখন ওই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করবে, তাতে উল্লাস বেড়ে কেবল বুনোই হবে। অথচ চ্যাম্পিয়ন্স লিগে কেবলমাত্র রাউন্ড অফ 16-এর খেলা। এই সব রাতেই তো গল্প জমে। চলুন আমরা একটু হিসাব মেলাই কিভাবে গল্প জমতে পারে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রিভিউতে। বাংলাদেশে মঙ্গলবার পেরিয়ে বুধবার রাত 2টায় এক পাশে রিয়াল মাদ্রিদ, অন্য পাশে আতলেতিকো মাদ্রিদ, সান্তিয়াগো বার্নাবিউ চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 ফার্স্ট লেগ। আমার এক পাশে অবশ্য কিলিয়ান এমবাপে আর অন্য পাশে জুলিয়ান আলভারেজ। কেউ কেউ ভাবতে পারেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল নাকি? হতেই পারে, ওয়ার্ল্ড কাপ ফাইনালের চেয়ে কম কই। এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তখন আপনার মনে সম্ভবত রিয়াল মাদ্রিদ সমর্থকদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই প্রথম প্রশ্ন আমার, ম্যাচের রেফারি কে? ক্লেমো তর্পা, তিনি ফ্রেঞ্চ রেফারি এবং তার আন্ডারে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ দুই দলই যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলেছে। এই রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে এই যে প্লে অফে হারিয়ে দিয়ে এই রাউন্ড অফ 16-এ উঠলো, সেখানেও দুই ম্যাচের একটাতে এই ভদ্রলোক রেফারি হিসেবে ছিলেন ম্যাচ পরিচালনায়। এবং তিনি যখন ম্যাচ পরিচালনা করেন সাধারণত বড় ধরনের কোনো বিতর্কের সৃষ্টি হয় না। শুরুতেই রেফারিং নিয়ে কথা বলতে হলো, কারণ এর আগের মাদ্রিদ ডার্বিতে এই নিয়ে নানা রকম কথা হয়েছিল। মাদ্রিদ ডার্বির কথা যখন বলছি তখন এইবারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ম্যাচের সংখ্যার ভেতরে তারতম্য আছে, কারণ রিয়াল মাদ্রিদকে দুটো ম্যাচ বেশি খেলতে হয়েছে, আতলেতিকো মাদ্রিদ সরাসরি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করছে। সে কারণে এই নাম্বারস গেমে অন্তত পক্ষে এখনো পর্যন্ত এবারে চ্যাম্পিয়ন্স লিগে বেটার টিমটার নাম আতলেতিকো মাদ্রিদ। সেটা আপনি স্প্যানিশ লা লিগার এই সিজনের এখনকার পর্যন্ত পারফরমেন্স দেখে বলতে পারেন। তবে কথা হচ্ছে, যখন এই দুই দল চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়, দুই কোচ একে অন্যকে খুব ভালো মতো চেনেন এবং জানেন, তখন এই ম্যাচের সমীকরণটা আসলে কি দাঁড়ায়? লা লিগায় একরকম আর চ্যাম্পিয়ন্স লিগে কি ভিন্ন, নাকি দুটোতেই একই রকম মাদ্রিদ ডার্বির ঝাঁজ? এবং এই ধরনের ম্যাচে সাধারণত যেটা ঘটে যে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, মানে একেবারে বলে না যে ফাইন ডিটেইলস, এইগুলো অনেক সময় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচের আগের দিন দিয়েগো সিমিওনে, আতলেতিকো মাদ্রিদের কোচ, তিনি আসলে সেইগুলোই নির্দেশ করছেন। তিনি বলছেন এই ধরনের খেলায় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো কাজে লাগে, দুই দল এই নিজেদের খুব ভালো মতো জানে আর বোঝে। এই সবটাই ডিটেইলস খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি বলতে পারেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারের কথা বলছেন দিয়েগো সিমিওনে, কিন্তু এই যে জুড বেলিংহাম যে এই ম্যাচে খেলতে পারবেন না সাসপেনশনের কারণে, এইটা তো কার্লো আনচেলত্তির দলের জন্য মোটেই ক্ষুদ্র কোনো ব্যাপার হওয়ার কথা নয়। স্পেশালি শেষ ম্যাচে লা লিগায় বেতিসের কাছে রিয়াল মাদ্রিদ যেভাবে হেরেছে, এরপরে লোকে মনে করতেই পারেন যে এই দলে জুড বেলিংহাম অবিচ্ছেদ্য একজন অংশ। মনে করার তো কিছু নাই, এটা আসলে মোটামুটি প্রতিষ্ঠিত সত্য বটে। কিন্তু রদ্রিগো দে পলো এর সঙ্গে একমত। তিনি বলছেন যে জুড বেলিংহাম যদি না থাকেন সেটা রিয়াল মাদ্রিদের জন্য একটা গুরুত্বপূর্ণ মিস বটে, কিন্তু তিনি আবার একই সঙ্গে আমাদের মনে করিয়ে দিচ্ছেন দলটার নাম রিয়াল মাদ্রিদ। বেলিংহামের না থাকাটা গুরুত্বপূর্ণ হবে, কিন্তু এই দলটার নাম তো রিয়াল মাদ্রিদ। ওদের ফুটবলারদের এমনিতেই অভিজ্ঞতা আছে, তারা জানে এই প্রতিযোগিতায় কিভাবে খেলতে হবে, আতলেতিকোর ফোকাস রাখতে হবে। আমরা জানি এই দুই ম্যাচ খুবই ক্লান্তির হবে। এই যে শেষ লাইনটায় রদ্রিগো দে পল বললেন যে খুবই টায়ারিং হতে যাচ্ছে এই দুটো ম্যাচ, এর সঙ্গে আপনি একমত হবেন। আতলেতিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ যখন একে অন্যের মুখোমুখি হয়, ম্যাচগুলোয় বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো আলাদা একটা মাত্রা ম্যাচে যোগ করে, এবং সে কারণে ফুটবলারদের ওপরে অনেকের হয়তো জানের ওপর দিয়েই এই ম্যাচগুলো যায়। এখন দেপলের কথার সুর ধরে আমরা যদি রিয়াল মাদ্রিদের প্রবাবল 11টা একটু দেখে নেই, এবং বেলিংহাম না থাকলে পরে কি কি মিস কার্লো আনচেলত্তির দলের জন্য হতে পারে, সেই সমাধানগুলো মেলাতে থাকলে আমাদের
আমাদের কাজ অনেকটুকু সহজ হয়ে যেতে পারে। এই যদি আমাদের প্রবাবল 11 হয় যেখানে আমরা ভালভার্দেকে রেখেছি, এখন ভালভার্দেকে কেন রাখা হয়েছে? ভালভার্দে বেতিসের সঙ্গে ম্যাচটাই খেলেন নাই, তিনি বিশ্রামে ছিলেন। এখন তাকে রাইট ব্যাকের পজিশনে খেলানো হবে নাকি তাকে মিডফিল্ডে খেলানো হবে, এই জায়গায় একটা সমাধান বোধহয় কেউ কেউ চাইবেন। কারণ আমরা শেষ ম্যাচে দেখেছি আলাবাকে খেলানো হয়েছিল, মানে বেশ কিছু ডিফেন্ডার দিয়ে আসলে কার্লো আনচেলত্তি চেষ্টা করেছেন, এবং কোপা দেল রের ম্যাচে রাইট ব্যাকের পজিশনে আসেনসিওকে খেলানোও হয়েছিল। এইরকম কিছু থাকতে পারে যে রাইট ব্যাকে আসেনসিওকে খেলিয়ে রুডিগার, আলাবা তাদের দিয়ে পুরো ডিফেন্স লাইনটা সাজিয়ে ফেলা, এরকম কিছু আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কার্লো আনচেলত্তি ভাবতে পারেন। কিন্তু আমরা মোটামুটি ভেবেছি যে ঠিক আছে, এইটা হতে পারে তার 11, যেখানে আমরা ব্রাহিম দিয়াজকে রেখেছি। আবার ব্রাহিম দিয়াজকে সাবস্টিটিউট হিসেবে নামানো হতে পারে, বেলিংহাম যেহেতু নাই তার জায়গায় নেমে ব্রাহিম দিয়াজ লা লিগার শেষ ম্যাচে গোল করলেন, এইটা তাকে আত্মবিশ্বাস যোগাবে। কিন্তু এই যে রিয়াল মাদ্রিদকে আমরা এখন এই মুহূর্তে দেখছি, এইটাকে আপনি খুব স্টেবল টিম হিসেবে বলতে পারবেন না। তাদের যে ফ্রন্ট লাইন আছে, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস এবং রদ্রিগো, লাইমলাইট আসলে তাদের উপরই থাকে, কিন্তু তারা তখনই আসলে ডেলিভার করছেন যখন ভালভার্দে অথবা সেবায়োসের মতো ফুটবলাররা মিডফিল্ডের হালটা ধরছেন। লুকা মদ্রিচ শেষ ম্যাচটা স্টার্ট করেছিলেন, এই ম্যাচে হয়তো তাকে স্টার্টিং 11-এ রাখা হবে কিনা এটা নিয়ে একটা সংশয় থাকা উচিত। যেভাবে আসলে কার্লো আনচেলত্তি মদ্রিচের গেম টাইম ম্যানেজ করে, তাতে তার আসলে এই ম্যাচে স্টার্ট করার সম্ভাবনা একটু কম বলে মনে হওয়াটাই খুব স্বাভাবিক। তো সেখান থেকে এই যে রিয়াল মাদ্রিদের অবস্থা, সিজনের শুরুর দিকে একটু তারা স্লো স্টার্ট করলো, এরপরে খুব ভালো করলো, লা লিগায় সবার উপরে থাকলো, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে কোয়ালিফাই করলো, এবং পরে গিয়ে আবারও শীর্ষস্থানে লা লিগায় থাকার পর এখন তারা 3 নম্বরে নেমে গেছে। তাহলে রিয়াল মাদ্রিদের সমস্যাটা আসলে কোথায়? 3টা টুর্নামেন্টেই যে খেলতে হচ্ছে একেবারে শেষ পর্যন্ত, কোপা ডেল রে, লা লিগার রেসটা খুব জটিল হয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় ম্যাচ একটার পর একটা এসেই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল সফিস্টিকেশনও এই মুহূর্তে অতটা নেই যে এই সব কিছু রিয়াল মাদ্রিদ উতরে যাবে। সেই কারণে এই দলের বর্তমান ফর্ম যেরকম আছে সেরকম আছে। এই দলের যেরকম ডাইনামিক, এই দলে যে ধরনের প্লেয়াররা রয়েছেন, যদিও রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির অধীনে অনেক বেশি সফলতা পেয়েছে, সবচেয়ে বেশি সফলতা পেয়েছে, কিন্তু আমার মনে হয় এই দলটার আরেকটু ডিফাইন্ড ট্যাকটিক্সের প্রয়োজন রয়েছে, আরেকটু ট্যাকটিক্যাল সফিস্টিকেশনের প্রয়োজন রয়েছে, যেটা আমরা কার্লো আনচেলত্তি চেষ্টা করেছেন অনেক কিছুই, কিন্তু শেষ পর্যন্ত আমরা তার দলের খেলার মধ্যে কিন্তু আসলে দেখিনি। এই কথার সঙ্গে আমরা যদি একমত হয়ে নেই যে আসলে প্রপার সিস্টেমটা এখনো দাঁড় করাতে পারেন নাই কার্লো আনচেলত্তি, তারপরও তাদের যে ফ্রন্ট লাইন, এইটার ওপরে রিয়াল মাদ্রিদ ভরসা রাখতে পারে, এবং তার উপরে এটা চ্যাম্পিয়ন্স লিগ, এবং চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে আসলে রিয়াল মাদ্রিদ অপারেট করে, তাতে এই ফ্রন্ট লাইনের যথেষ্ট যোগ্যতা এবং ক্ষমতা এখনও আছে, একটু অফ ফর্মে ভিনিসিয়াস জুনিয়র থাকলেও এই ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার। কিন্তু ভাই, আতলেতিকো মাদ্রিদ তো আপনাকে এত সহজে ছাড়বে না। আতলেতিকো মাদ্রিদের এখন যা অবস্থা, এইরকম অবস্থাতেই সম্ভবত তারা চেয়েছিল রিয়াল মাদ্রিদের মতো দলের মোকাবেলা করতে। সবশেষ 26টা ম্যাচে তারা মোটে একটা ম্যাচে হেরেছে, 21টা ম্যাচে জিতেছে, 4টা ম্যাচে তাদের ড্র করতে হয়েছে। ফর্ম খুবই ভালো, এবং দিয়েগো সিমিওনে মোটামুটি তার একটা স্টেবল 11 দাঁড় করিয়ে ফেলেছেন, যেখানে ইয়ান অবলাক তো থাকছেনই। আমরা রাইট ব্যাকের পজিশনে নাহুয়েল মোলিনার জায়গায় ইয়োরেন থেকে রেখেছি, তার শেষ ম্যাচের ভালো পারফরমেন্সের কারণে। হিমেনেজ, লেনরমান, গালান তারা আছেন, লেনরমানের জায়গায় লংলে থাকতে পারেন। মিডফিল্ডে বারিওস, দেপল, জুলিয়ান সিমিওনে, লিনো, গ্রেজমান, আলভারেজ, কয়েকটা পজিশন নিয়ে কথা বলার জায়গা আছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে জায়গাগুলো আতলেতিকো মাদ্রিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, আতলেতিকো মাদ্রিদের এই 11 নিয়ে বেশ কটা জায়গায় কথা বলার আছে। আমরা বাঁ দিকটায় আগে আসি। লিনোর জায়গায় গ্যালাগার থাকতে পারেন অনেকে বলছেন, কিন্তু গ্যালাগারের ওই যে বিলবাওয়ের সঙ্গে ডাবল ট্যাকেল অ্যাডিশনাল টাইমে গিয়ে দিয়েগো সিমিওনের ডাগ আউট থেকে ফেটে পড়া উল্লাসে, এই রকম জায়গা থেকে আপনি বলতে পারেন যে গ্যালাগারকে রাখা হতে পারে। কিন্তু শেষ 7-8টা ম্যাচের বিচার করলে বেশিরভাগ ম্যাচে লিনোই আসলে স্টার্ট করেছেন। আমরা ধরে রাখছি যে লিনো হয়তো খেলবেন, কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের কাছে এই জায়গা দিয়ে তারা গোল খেয়েছে, বার্সেলোনার কাছে সবশেষ যে ম্যাচ এই জায়গা দিয়ে অপারেট হয়েছে অনেক বেশি, এবং এই জায়গাটা একটু ভঙ্গুরও বটে আতলেতিকো মাদ্রিদের হিসাব যদি আপনি করেন এই জায়গায়। তাই গালানের সঙ্গে লিনোকেই রাখা হয়তো শেষ পর্যন্ত হবে। এই গালান মোটামুটি ভালো মতোই ওই পজিশনে নিজেকে খুব ভালো মতো মানিয়ে নিয়েছেন। আর এই জায়গায় জুলিয়ান সিমিওনে
আমার মনে হয় এই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ পিস তিনি হতে পারেন। সিমিওনের ছেলে সিমিওনে মানে প্রপার মানে বাপকা ব্যাটা বলতে যদি দুনিয়ায় কিছু সঠিক থেকে থাকে তাহলে এই সিমিওনের জুনিয়রের খেলা দেখে আপনি সেটা বুঝতে পারবেন। তার ভেতরে যে তেজ, একাগ্রতা, এই সব কিছু আতলেতিকো মাদ্রিদের যে ডিএনএ সেই কথা বলে আমাদেরকে, সেই পরিচয়টা বারবার দেয়। আর মিডফিল্ডে বারিওসে থাকার কথা, দে পল দারুণ ফর্মে আছেন, তার ওই সার্ভিসটা আতলেতিকো মাদ্রিদ এই ম্যাচে চাইবে। গ্রেজমান এই ধরনের ম্যাচে গ্রেজমানের থাকার কথা, শর্লট হয়তো সাবস্টিটিউট হিসেবে পরে নামবেন, তিনি ওই জায়গায় ভালো। আমরা কি আলভারেজকে নিয়ে একটু আলাদা করে কথা বলবো না, যার এরই মধ্যে 21টা গোল হয়ে গেছে? রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই আলভারেজকে আটকাতে এই ম্যাচে চাইবে। তিনি গত 5 ম্যাচে 5টা গোল করেছেন। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগায় তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা 16 এবং 3। অত্যন্ত ভালো ফর্মে আছেন, খুব সম্ভবত এই মুহূর্তে আতলেতিকো মাদ্রিদের সবচেয়ে ইনফর্ম খেলোয়াড়। তিনি একেবারেই ট্রেডিশনাল সাউথ আমেরিকান ফরওয়ার্ডদের মোল্ডে গড়া একজন খেলোয়াড়। খুব লো ব্যাকলিফটে অত্যন্ত পাওয়ারফুল শট নিতে পারেন। বক্সের ভেতর এবং বাইরে তার মুভমেন্ট খুবই ভালো, কিন্তু আমার মনে হয় বক্সের বাইরে রিয়াল মাদ্রিদ তাকে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু বক্সের ভেতরে তার টাচেস যত সম্ভব লিমিট করা যায়, তাকে গোলের থেকে যতটা সম্ভব দূরে রাখা যায়, আমার মনে হয় এটাই রিয়াল মাদ্রিদের পরিকল্পনা হওয়া উচিত হুলিয়ান আলভারেজের বিপক্ষে। এখন আলভারেজকে আটকানোর কাজটা করবেন একজন মেকশিফট রাইট ব্যাক। তার কাজ যদি আপনি আগেই আটকাতে চান, মানে বক্সের ভেতরে তাকে যদি প্রবেশ না করতে দিতে চান, তাহলে রিয়াল মাদ্রিদের নিশ্চয়ই এই সাইডটাকে অনেক বেশি পাহারায় রাখতে হবে। রদ্রিগো ওই কাজটুকু করেন, ডিফেন্সিভ ওয়ার্ক রদ্রিগো করেন, ভিনিসিয়াস যতটা না করেন, যতটা কিলিয়ান এমবাপে না করেন, তার চেয়ে অনেক বেশি রদ্রিগো করেন, এবং এই কারণে রদ্রিগোর সামনে এই ম্যাচে নায়ক হয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে, যদিও তিনি দিন শেষে নায়ক হতে অনেক ক্ষেত্রেই হয়তো পারেন না। আতলেতিকোর আরেকটা ব্যাপার একটু লক্ষণীয়, এই যে বিলবাওয়ের সঙ্গে তারা সবশেষ যে ম্যাচটায় 1-0 গোলে জিতলো, যেখানে বদলি হিসেবে নামলেন গিয়ে আলভারেজ এবং গোল করলেন, এই ম্যাচের 28-29 মিনিটের সময় একটা চিত্র একটু দেখাতে চাই। আপনি আতলেতিকো মাদ্রিদের এই শেপটা দেখতে পারেন, উইদাউট দ্য বল তাদের শেপ, এবং এই জায়গায় তাদের যে ডিফেন্সিভ লাইন সেটাকে তারা একদম চাপিয়ে এনে 36.9 মিটার মানে 37 মিটারের ভেতরে আবদ্ধ করে এনেছে। তারা এইরকম ন্যারো ফুটবল খেলে খুব বেশি অভ্যস্ত, এবং তারা যেটা করে প্লেয়িং পজিশনটা বা খেলার জায়গাটাকে অনেক বেশি সংকুচিত করে নিয়ে আসে। আপনি যদি ম্যাচের কোনো জায়গায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ধরনের অ্যাপ্রোচ আতলেতিকো মাদ্রিদ দেখেন, যেটা দেখারই কথা, তাহলে আপনি বুঝবেন যে আতলেতিকো এই খেলায় বা প্লেয়িং স্টাইলে যথেষ্ট সন্তুষ্ট। স্কোর লাইনের অবস্থা যাই হোক না কেন, এই সব জায়গায় হয়তো ওয়াইড স্পেসে খানিকটা জায়গা থেকে যায়, কিন্তু সেখান থেকে ক্রস করলে পরে লাভটা কি হবে সেটার উত্তর হয়তো কিলিয়ান এমবাপে অনেক বেশি ভালো জানবেন। এখন এই খেলায় টোটকাটা আসলে আতলেতিকো মাদ্রিদের কোন জায়গায়? বিলবাওয়ের সঙ্গে যেভাবে আতলেতিকো মাদ্রিদ অপারেট করেছে, এই ম্যাচে তারা সেই কাজটা করতে চাইবে না। বিলবাও যথেষ্ট পরিমাণ সুযোগ পেয়েছে, এবং এতগুলো সুযোগ তারা কোনোভাবেই রিয়াল মাদ্রিদকে দিতে চাইবে না, স্পেশালি তাদের ওই রকম নাম করা গেম চেঞ্জার ফরওয়ার্ড থাকার পরে। কিন্তু এই স্টাইলটাকে তারা ওই ম্যাচে কন্টিনিউ করতে চাইবে। এই যে যখন খেলার জায়গা সংকুচিত হয়ে আসে, তখনই আসলে আলভারেজ বা গ্রেজমানরা সামনে অপারেট করতে পারে। এই জায়গায় প্রেসিংয়ের অবস্থাটা দেখেন, এই জায়গায় শর্লট খেলেছিলেন আগের ম্যাচটায়, হয়তো আমরা আলভারেজকে দেখব গ্রেজমানের সঙ্গে। যখন এই জায়গাটা সংকুচিত হয়ে আসে, তখন ডিরেক্ট প্লেতে আতলেতিকো মাদ্রিদের গোল করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ দুর্বলতার কথা কম বেশি সবাই এতদিনে জানেন। তো এরপরে আসলে বলার থাকে সাবস্টিটিউশন নিয়ে, তাই না? এবং দুই দলের সাবস্টিটিউট বেঞ্চ যদি আপনি দেখেন, তাদের পারফরমেন্স যদি দেখেন, সেখানে আতলেতিকো মাদ্রিদ পরিষ্কারভাবে এগিয়ে আছে। ইউরোপের টপ 5 লিগে সবচেয়ে বেশি গোল করা দল সাবস্টিটিউটদের দিয়ে হচ্ছে আতলেতিকো মাদ্রিদ। তো গেমটা যদি এরকম হয়, খুব টাইট হয় এবং গেম অফ সাব হয়ে যায় গেম অফ থ্রোনসের বদলে, তাহলে ওই জায়গাতেও আতলেতিকো মাদ্রিদের সামনে শর্লট আছেন। আর এই যে 5টা সাবস্টিটিউটের নিয়ম হওয়ার পর থেকে ডিয়েগো সিমিওনের দলের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার জন্য এই পুরো সিস্টেমটা খুবই কার্যকর হতে পারে, এবং রিয়াল মাদ্রিদ এমন একটা পজিশনে আছে যেখানে আতলেতিকো মাদ্রিদ সম্ভবত বার্নাবিউতে যাচ্ছে মোটামুটি ফেভারিট হয়ে। আমি খুব ভুল বললাম? আপনি আমাকে শুধরে নিশ্চয়ই দিতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগে আরও বেশ কিছু ম্যাচ রয়েছে। প্রথমটা ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাস্টন ভিলা,
কোয়ার্টার ফাইনালের ফার্স্ট গেম উইকে আপনি যা যা দেখবেন তার ভেতরে এই ম্যাচের দিকে অনেকের নজর থাকবে। অনেকে হয়তো এমিলিয়ানো মার্তিনেজ, মার্কো আসেনসিও, মার্কাস রাশফোর্ড তাদের ওপরে নজর রাখতে চাইবেন। ক্লাব ব্রুজ অবশ্য এই ধরনের ম্যাচ খেলে খুব অভ্যস্ত। বেলজিয়ান লিগের যে ধরন বা ধাঁচ তাতে 30টা ম্যাচ হয়ে গেলে পরে এরপরে তারা খেলে আসলে নকআউট ম্যাচ, মানে নকআউট বলতে বোঝাতে চাইছি একটা সুপার লিগের মতো সিস্টেম সেখানে আছে। তাই এই ধরনের প্লে অফ বা নকআউট পর্বের ম্যাচ খেলে দলটা খুবই অভ্যস্ত। ম্যান সিটির সঙ্গে তাদের পারফরমেন্স অনেকের ভুলে যাওয়ার কথা নয়। প্লে অফে তারা যেভাবে ফেভারিট না হয়েও আতালান্তাকে টপকে গেছে, এরপরে অ্যাস্টন ভিলার সামনে যথেষ্ট দুশ্চিন্তার কারণ তারা দাঁড় করাতে পারে। অ্যাস্টন ভিলার ম্যাচটা প্রথমে আওয়ে পরে হোম, এই কারণে এই ম্যাচে ক্লাব ব্রুজকে আমি অন্তত পক্ষে ফেভারিট হিসেবে ধরছি। বিএফভি স্টুটগার্ট তাদের প্রতিপক্ষ লিল যারা পিএসজির কাছে হেরেছে এই সপ্তাহে, ডর্টমুন্ড জিতেছে বুন্দেসলিগার ম্যাচে, এবং নিকো কোভাচের দল যেভাবে আসলে এই পর্যন্ত এসে তাতে লিলের বিপক্ষে তাদের খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। অন্ততপক্ষে ফার্স্ট লেগটা তারা ঘরের মাঠে খেলবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পিএসভি ভার্সেস আর্সেনাল সরাসরি শুরু করেছিল এবং সেই কারণে এমিরেটসে সেকেন্ড লেগ। কিন্তু এই ম্যাচে আমি যদি বলি যে আর্সেনালের চেয়ে বরং পিএসভি ফেভারিট, আপনি আমার সঙ্গে দ্বিমত হয়তো পোষণ করবেন। স্পেশালি আপনি যদি একজন গানার্স হন তাহলে আরও বেশি দ্বিমত পোষণ করবেন। স্ট্রাইকারবিহীন আর্সেনাল আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের এই পর্ব থেকে তাদের বাদ পড়ার একটা ভালো সম্ভাবনা বা শঙ্কা সবটাই আছে। আপনার কাছে জানতে চাই, এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট রাউন্ড অফ 16-এর ম্যাচে যা 4টা ম্যাচ রয়েছে তার সবগুলোর প্রেডিকশন, আর আপনি যদি সেকেন্ড ম্যাচ ডে যেখানে পিএসজি লিভারপুলের ম্যাচ, বেনফিকা বার্সেলোনার ম্যাচ, এই সব বড় ম্যাচের প্রেডিকশন এবং একই সঙ্গে অ্যানালিসিস জানতে চান, তাহলে শরীফুল হকের কন্টেন্টের জন্য অপেক্ষায় থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.